সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জনাব জায়েদ চৌধুরী। আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত দিনের যেসব সংবাদ প্রকাশ হয়ে থাকে সেগুলোকে বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম হাসিনাকে ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে নতুন উত্তেজনা। বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপপ্রয়াস যাতে চালাতে না পারে দিল্লিকে ব্যবস্থা নিতে বলেছে ঢাকা। আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, মৌলিক সংস্কারের কাজ এখনও এগোয়নি, জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর, দিল্লিতে হাসিনাকে কথা বলতে দেয়া ঢাকার প্রতি অবজ্ঞা। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, ক্যাম্পাসে ছাত্রদল শিবির মুখোমুখি, শিবিরের মুরলীপনা আর মানতে নারাজ ছাত্রদল। ঢাকা আলিয়া মাদ্রাসা 2 হলের নিয়ন্ত্রণে ছাত্রদল, ফেরেনি ছাত্র শিবির। জ্বালানি তেল আমদানি ও বিপণন বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, রণধীর জয়সওয়াল বলেছেন শেখ হাসিনার সরকার বিরোধী বক্তব্যে সমর্থন নেই ভারতের। আরেকটি শিরোনাম, বন্দির চাপে হাঁসফাঁস কারাগার, বিচার দ্রুত শেষ না হয় বেড়েই চলেছে বন্দি। জামাত আমিরের প্রশ্ন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, 5 অতে আটকে আছে চা শ্রমিকের জীবন। সংবাদ সম্মেলন প্রসঙ্গে দিল্লি, ভারত শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না, প্রধানমন্ত্রী 12 সেপ্টেম্বর ভারতে যেতে পারেন। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, রূপপুরের সঞ্চালন লাইন ভারতীয় অর্থায়ন থেকে বেরিয়ে রিভার ক্রসিংয়ের রুট পরিবর্তন, কমল প্রায় 7 কিলোমিটার। দেশের রাজনীতি ও ভূ রাজনীতি নিয়ে শনিবারের বিশেষ আয়োজন, অর্থনৈতিক অনিশ্চয়তায় লেজুর ভিত্তিক রাজনীতিতে উদ্বুদ্ধ করছে ছাত্র সংগঠনগুলোকে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, সরকারে যুক্ত হচ্ছেন শরিকরা, পারদর্শীদের মন্ত্রিসভা সহ বিভিন্ন পদে রাখা হতে পারে জানিয়েছেন নজরুল ইসলাম খান। জাতীয় সরকার সহ সব প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন চান মাহমুদুর রহমান মান্না। আরেকটি শিরোনাম, শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তিতে দিল্লি, বিবিসি বাংলার প্রতিবেদন। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, মন্ত্রিসভায় যোগ হচ্ছে নতুন মুখ, একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন হতে পারে, 180 দিনের মূল্যায়নে নজর মন্ত্রী প্রতিমন্ত্রীদের। 3 শতাধিক অপরাধীর কবজায় দেশের সাইবার জগৎ, অবসরে যাওয়া 75,000 শিক্ষকের পাশে প্রধানমন্ত্রী। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, স্বাস্থ্যসেবায় আস্থার সংকট, নিম্ন মধ্যবিত্তও ছুটছে বিদেশে, ধনী ও ভিআইপিরা তাদের 40% দেশের বাইরে চিকিৎসা নিচ্ছেন। দিল্লিতে হাসিনার বক্তব্যে অভিন্ন প্রতিক্রিয়া, মাতার বাড়ি ঘিরে বড় বিনিয়োগ পরিকল্পনা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, বেড়েছে গাইড বইয়ের নির্ভরতা, সিলেটে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 9 জন নিহত। আরেকটি শিরোনাম, দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্যে সমর্থন নেই জানিয়েছে ভারত। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, নাশকতার পরিকল্পনা করছেন শেখ হাসিনা, গোয়েন্দাদের দাবি। ব্রিফিংয়ে জয়সওয়াল, হাসিনার কোনো বক্তব্য ভারত সরকার সমর্থন করে না। ছুটির দিনে সড়কে ঝরল 18 প্রাণ। ইংরেজি দৈনিক দ্য নিউ এজ, দেয়ার মেন হেডলাইন্স, পার্টিজান কম্পিটিশন ইরোডস এন্টি-ফ্যাসিস্ট ইউনিটি, রোড অ্যাক্সিডেন্টস কিল 17 in 3 districts, হাসিনা বিকামিং এ লায়াবিলিটি ফর দিল্লি, বিবিসি কমেন্ট্রি। আরেকটি দৈনিক ডেইলি অবজারভার, তাদের প্রধান শিরোনাম হচ্ছে হাইওয়ে হরর, 16 কিল্ড ইন সিলেট বগুড়া ক্র্যাশেস, মেনি ইনজুর্ড, the cost fall out of battery, run auto boom. Another story, people no longer accept Awami League politics, said Home Minister. Last English দৈনিক the Daily Star, their main headlines, teacher shortage, strain government primary schools. Another headline says search for works ends in tragedy. 16 killed in Sylhet Bogura road crashes. There another headlines on Delhi press meet, Indian government says it doesn't endorse Hasina's remark. এই ছিল আসলে বিভিন্ন পত্রিকার শিরোনাম। আমি শেষ শিরোনামটা দিয়ে আলোচনা শুরু করতে চাই, যে বিশেষ করে এই দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা দিল্লির এক ধরনের নতুন উত্তেজনা বিরাজ করছে। আসলে এই ব্যাপারে ভারত যে বক্তব্য দিচ্ছে কালকে,
যে শেখ হাসিনার বক্তব্যে ভারতের কোনো সমর্থন নেই, তাহলে তার এই যে সংবাদ সম্মেলন সেটা অনুমোদন দেওয়ার প্রয়োজন পড়লো কেন, বা তারা সেটা অ্যাপ্রুভালই বা দিল কেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টা নিয়ে গত 3 দিন থেকে আলোচনা চলছে ভারত এবং বাংলাদেশের মিডিয়া, এমনকি বাইরের কিছু মিডিয়া এই নিয়ে আলোচনা আছে। দিল্লিতেও আলোচনা হচ্ছে। দিল্লিতে ভারত বাংলাদেশের মিডিয়া আমি বলেছি তো। এই কারণে বিষয়টার গুরুত্ব অনুধাবন করেই মিডিয়াতে এই আলোচনাটা এই 3 দিন থেকেই চলছে, আমি যেটা বলতে চাচ্ছি। তো এইখানে আপনি একটা বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কথাটা শুরুতে বলি, তারপর দিল্লির ভারতের প্রেক্ষাপটটা বলছি। বাংলাদেশের দেখেন, আমি এটা খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করি এবং মানুষের মনের কথা এটাই যে এই ইস্যুতে বাংলাদেশ সরকার খুব প্রুম রিয়াকশন করেছে ভেরি ফার্স্ট ডেতে। যেদিন শেখ হাসিনা এই টেলিভাইজড প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করলেন, ওই রাতেই বাংলাদেশ গভর্নমেন্ট তার অবস্থানটা স্পষ্ট করে স্টেটমেন্ট ইস্যু করেছে। এইটা আমি বলবো যে বিএনপির নামের সাথে এটা অনেক সময় যায় না বিএনপি সরকারের, কারণ বিএনপি সরকার বরাবরই খুব দেরিতে একটা অভিযোগ আসছে যে তারা যে কোনো বিষয়ে রেসপন্স করে খুব ডিলেইড রেসপন্ড, এবং এই ডিলেড রেসপন্সের কারণে অতীতে দেখা গেছে অনেক ইস্যু মিসকোডেড হয়েছে, মিসহ্যান্ডেল হয়েছে এরকম অনেক ঘটনা অতীতে শত শত উদাহরণ আপনাকে আমি দিতে পারবো, যেটা বিএনপি খুব ধীরে সুস্থে রিয়েক্ট করে অথবা করে না। বাট এই ক্ষেত্রে আমরা এটার একটা ব্যতিক্রম দেখেছি, তাৎক্ষণিক জবাব, এবং সাথে সাথে ওই যেদিন ঘটনা ঘটেছে সেই দিন মানে অন্য রাজনৈতিক দলগুলো পরবর্তীতে এসে সে বিরোধী দল জামায়াতে ইসলামী এবং এনসিপি, বাট তারাও একই সুরে কথা বলেছে। মানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে এক জায়গায়, বাংলাদেশের মানুষ এক জায়গায় একই ভয়েস রেজ করেছে। এইটাই দিল্লির জন্য মাথা ব্যথার কারণ হয়েছে। এখন জসওয়াল আগেই বাংলাদেশ কিন্তু এই ব্যাপারে ভারত সরকারকে সতর্ক করেছিল। এই প্রেস কনফারেন্সের যখন ঘোষণাটা আসছিল তখনই ভারত সরকারকে সতর্ক করেছিল, কিন্তু ভারত সরকার এটাকে কান দেয়নি, তারা এটাকে অ্যালাউ করেছে। শেখ হাসিনাকে তারা অ্যালাউ না করলেই পারতো। শেখ হাসিনা টেলিফোন ব্যবহার করতে পারবেন কি পারবেন না এটা টোটালি ভারত সরকারের উপর নির্ভর করে, কারণ তার আশ্রয়ে, সরকারি আশ্রয়ে উনি আছেন। এমন না যে উনি ওইখানে অন্য কোনো স্ট্যাটাসে আছেন, উনি সরকারি আশ্রয়, এবং বলা হয় তাকে একবারে ভারতের মানে ভিভিআইপি প্রোটোকল দিয়ে তাকে রাখা হয়েছে, এবং তার সিকিউরিটি, তার সমস্ত বিষয়টা কন্ট্রোল করছে ভারত সরকার। বিষয়টা নিয়ে দিল্লিকে আগে বলার পরও সেটা আমলে না নেয় কারণটা কি? দিল্লি কি আসলে কারণ ভারত তাকে নিয়ে খেলছে, বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনাকে নিয়ে খেলছে, এবং শেখ হাসিনাও এখানে তার কোনো অল্টারনেটিভ নেই। সুতরাং তাকে ভারতের হাতের পুতুল হয়ে উনি যখন বাংলাদেশ শাসন করেছেন তখনও ছিলেন, এখনও আছেন। তো ভারতের এখানে একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট হাসিনার পিছনে, আওয়ামী লীগের পেছনে, এবং অতীতে আওয়ামী লীগ সরকারের গুলোর পিছনে ভারতের বড় ধরনের এখানে একটা ইনভেস্টমেন্ট আছে। তারা তাদের এই ইনভেস্টমেন্টটাকে এখন টোটালি অ্যাবান্ডন করা তারা ট্রাই করছে, এগেইন অ্যান্ড এগেইন তারা ট্রাই করে দেখছে যে আমরা তাদেরকে দিয়ে কিছু সুবিধা আদায় করতে পারি কিনা, বাংলাদেশের উপর কিছু প্রেশার ক্রিয়েট করতে পারে কিনা, বিএনপি সরকারের উপর প্রেশার ক্রিয়েট করতে পারে না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সাথে ভারত, আমরা গতকালকেও একটা ইন্টারভিউতে দেখেছি আমাদের ফর্মার ফরেন অ্যাডভাইজার মিস্টার তৌহিদ হোসেন, উনি খুব ক্লিয়ারলি বলেছেন যে শুরুতেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূসই প্রথম মোদিকে ফোন করেছিলেন, মানে যেটা বাংলাদেশকে, ইউনূস সরকারকে একটা নর্মাল যে দায়িত্ব গ্রহণের পর ফেলিসিটেশন থাকে, অভিনন্দন জানানোর বিষয় থাকে, এটা অনেক দেরিতে ভারত করেছে। তারপরেও ডক্টর ইউনূস তাকে ফোন করেছিলেন, যোগাযোগ করে তাদের মাধ্যমে, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে যোগাযোগ করে ফোন করেছে। তখন তো সেই সম্পর্কটা স্বাভাবিক মানে তার অর্থ হলো যে বাংলাদেশ, আমি এই ঘটনাটা এই জন্য আনলাম যে বাংলাদেশ ডক্টর ইউনূস সরকারের আমলে চোখে চোখ রেখে কথা বলছে, ফরেন পলিসিকে এক পর্যায়ে নিয়ে গেছে, ভারতের সাথে সম্পর্ক একেবারে তলানিতে চলে গেছিল। কিন্তু এটা কোন প্রেক্ষাপটে গেছে? বাংলাদেশ বরাবরই, আমি যেটা বলার চেষ্টা করছি, যে বরাবরই চেষ্টা করেছে ভারতের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে, দুই দেশের সমমর্যাদার ভিত্তিতে। কিন্তু ভারত কখনোই এই জিনিসটাকে এন্ডোর্স করে না, এবং এটা ইউনূসের আমলে করেনি, এবং বর্তমান সরকার আমলে করছে না। আপনি ধারাবাহিকতায় দেখেন, আপনার তারেক রহমান সরকার ক্ষমতায় আসার আগে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানের দিনে ভারতের জয়শঙ্কর বাংলাদেশে আসলেন, এবং
এসে এটা একটা গেস্টার দেখালেন যে আমরা বিএনপি ভবিষ্যতে পাওয়ারে আসতে পারে, আসছে মেজরিটি পার্টি হিসেবে। তো এইরকম একটা ইয়ে থেকে তারা এটা করলো। এবং একটু আমি যোগ করতে চাই, এর দিনও আপনার যেটা তখন আসলেন এবং অনেকে ভারতের প্রধানমন্ত্রীও বলেছিলেন কিংবা ভারতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে নতুন নির্বাচিত সরকার এলে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা স্বাভাবিক সম্পর্ক হবে, সেই সম্পর্কটা আসলে আরো ডেভেলপ হচ্ছে না। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, আমি সেই দিকেই যাচ্ছি যে দেখেন এটা করলো যখন তারেক রহমান শপথ নিলেন যেদিন, সেদিনও তাদের পার্লামেন্টের স্পিকার হাই পাওয়ার ডেলিগেশন এসে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। আমরা ধরে নিলাম কিংবা দেশের মানুষ ধরে নিল যে নির্বাচিত সরকারের সাথে ভারত স্বাভাবিক সম্পর্ক হয়তো বজায় রাখবে, কিন্তু তারা একের পর এক ট্রেডের ক্ষেত্রে আপনি দেখেন বাংলাদেশ তার রিজনেবল কস্ট থেকে সুতা আমদানির ক্ষেত্রে এম্বার্গো দিয়েছিল যে আমরা রোডে আসলে এটার মধ্যে 1 ট্রাকের কথা বলে 10 ট্রাক চলে আসে, এবং এখানে বাংলাদেশের মার্কেটে অন্যায়ভাবে এরকম কিছু মেজার্স বাংলাদেশ নিয়েছিল। কিন্তু তারা করলো কি, তারা আমাদের বৈধ যে পথগুলো ছিল, যেভাবে ট্রেডগুলো হচ্ছিল, ওইখানেও বাধার সৃষ্টি করলো ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা রেড লাইন আমি যতটুকু মনে করি যে বিএনপি সরকারের কিংবা তারেক রহমান সরকারের একটা রেড লাইন আছে, এই রেড লাইন অতিক্রম করেছে ভারত। রেড লাইনটা কী ছিল আমি যতটুকু জানি, মানে ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল এই রেড লাইনের, যে শেখ হাসিনা ওইখানে থেকে ভারতে আশ্রয় নিয়েছে, ওইখানে চুপচাপ থাকবে, সে বাংলাদেশের এই সমস্ত অ্যাফেয়ার্সে এখন নাক গলাবে না, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, এবং তাকে কথা বলতে দেওয়া হবে না। এটা আমরা ভারতীয় তরফেও কিন্তু এর আগেও শুনেছি। ইভেন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, শশী থারুর নেতৃত্বাধীন যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, ওই কমিটিও 1 সপ্তাহের ব্যবধানে, যেদিন উনি প্রেস কনফারেন্স করলেন তার 1 সপ্তাহ আগেও বলেছে যে ওইখানে বসে রাজনৈতিক তৎপরতা চালাতে দেওয়া হবে না শেখ হাসিনাকে। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সাথেও তাদের সরকারের যোগাযোগ হয়েছে, কিন্তু 1 সপ্তাহের মধ্যেই দেখলাম উনি আবার তার রাজনৈতিক তৎপরতা প্রেস কনফারেন্সের মাধ্যমে, দিস দ্য ফার্স্ট টাইম যে উনি সরাসরি প্রেস কনফারেন্সে টেলিভাইজভাবে কিন্তু প্রেস কনফারেন্স অর্গানাইজ হয়েছে, সরাসরি আওয়ামী লীগ নেতারা ছিলেন এবং তারা কথা বলেছেন, প্রশ্ন উত্তর দিয়েছেন বিভিন্ন কিছু, এবং পুরোটাই প্রভোকেটিভ। এবং তারা আপনি খেয়াল করে দেখেন যে শেখ হাসিনা এই জুলাই বিপ্লবটাকে কীভাবে ন্যারেট করেছে, সে এটাকে এখনও সন্ত্রাসী কার্যক্রম বলে মনে করেন। আজ পর্যন্ত উনি এটা সরি বলেন নাই, শেখ হাসিনাও বলেন নাই, ইন্ডিয়াও বলেনি। তো যে ভিত্তির উপর মানে বাংলাদেশ সরকার দাঁড়িয়ে আছে, বাংলাদেশের জনগণ এখন অবস্থান করছে, এই পুরোটাকেই যদি আপনি অস্বীকার করেন, পুরো বিষয়টাকেই, জুলাই বিপ্লবটাকেই যদি আপনি সন্ত্রাসী কার্যক্রম মনে করেন, তাহলে এই সরকারের সাথে, এই রকম একটা দেশের সাথে বাংলাদেশ কিভাবে সম্পর্ক বিল্ড আপ করবে? এবং এই রেড লাইনটা, যেটা আমরা যতটুকু শুনি যে এই ধরনের একটা কমিটমেন্ট ছিল কথাবার্তায় বিভিন্ন পর্যায়ে যোগাযোগের ক্ষেত্রে, কিন্তু সেটা ভারত বারবার ব্রেক করেছে। কেন ব্রেক করেছে? তারা মনে করেছে এটা দিয়ে চাপ প্রয়োগ করবে। আপনি সীমান্তে দেখেন পুশিনের চেষ্টা করা হয়েছে, ম্যাসিভলি চেষ্টা করা হয়েছে, বাংলাদেশ গভর্নমেন্ট সঠিকভাবে এটা ফেস করেছে, এই পুশিন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে, এবং এখন দেখেন পুশিনের আলোচনা নেই। মানে ওইটাও তাদের একটা প্রভোকেটিভ কাজ এখন শেখ হাসিনাকে করছে। এখন যখন দেখছে বাংলাদেশের এই রিয়াকশনটা, আমার ধারণা ভারত এটা এক্সপেক্ট করতে পারে না। ভারতের ধারণার বাইরে গিয়ে বাংলাদেশ সরকার এই শেখ হাসিনার ঘটনায় রিয়্যাক্ট করেছে এবং স্টেটমেন্ট ইস্যু করেছে, আনপ্রেসিডেন্টেড। অতীতে কখনো এই কড়া ভাষায় বাংলাদেশ কখনো এরকম স্টেটমেন্ট ইস্যু করেনি। হয়তো তাদের আপনার হাই কমিশনারকে ডেকে নিয়ে একটা চিঠি ধরিয়ে দিয়েছে, চিঠির পুরো টেক্সটও পাবলিশ করা হয়নি, এইরকম একটা ফর্মাল ইয়ে করেছে। এইবারও এটা যেটা করেছে এটা কূটনৈতিক নর্মসের মধ্যে থেকেই করেছে, বাট এটাকে খুব স্ট্রংগেস্ট স্টেটমেন্ট বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট, যেটা ইন্ডিয়াকে উদ্দেশ্য করে করা হয়েছে। এবং এটা একটা হতে পারে না, আপনি বাংলাদেশের আদালতে স্বীকৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে আপনি এইভাবে জায়গা দিচ্ছেন, এটাই বড়। তারপরে আপনি এইভাবে কথা বলতে প্রেস কনফারেন্স, এটা তো পুরোপুরি একটা দেশবিরোধী তৎপরতা। তো দেশবিরোধী একটা তৎপরতাকে আপনি এন্ডোর্স করবেন, আবার রিলেশন নর্মাল করার কথা বলবেন, এটা খুবই রাইটলি বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাক্ট করেছে এখানে। এবং বাংলাদেশের সমস্ত জনগণ এই জায়গায় একত্রিত আছে, এই মেসেজটা ইন্ডিয়াকে দেওয়া গেছে, যার ফলে জসওয়াল আবারও বলেছেন বাংলাদেশ ভারত এটাকে সমর্থন করে না, শেখ হাসিনার বক্তব্যকে এর সাথে নেই। এগুলো হলো তাদের একটা খুচরা চালাকি।
এটা বাংলাদেশের জনগণ ধরে ফেলেছে। তাদের এই খুচরা চালাকিটা যে আপনি সুযোগ করে দিবেন আবার বলবেন তার সাথে আমি একমত না, তো আপনি একমত না, আপনি তো আইন ভঙ্গ করে তাদেরকে সুযোগই করে দিচ্ছেন উস্কানি দেওয়ার জন্য এবং এখানে না তৎপরতা চালানোর জন্য। উস্কানির মধ্যে আমরা যেটা শুনছি যে সেপ্টেম্বরে ব্রিক্সের সম্মেলন হতে যাচ্ছে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। এই যে ব্রিক্সের সম্মেলন হতে যাওয়া, এখানে এখনকার যে টানাপোড়েন চলছে ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে, প্রধানমন্ত্রীর ভারতে যাওয়াকে এটা এক ধরনের প্রভাবিত করতে পারে? আমি দুটো বিষয় এখানে, আপনি কোনো একটা পত্রিকার শিরোনাম পড়ছিলেন যে প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে যাচ্ছেন, 12ই সেপ্টেম্বর ভারতে যেতে পারেন। আমি এখনো মনে করি না যে এখন যে সিচুয়েশন প্রিভেইল করছে দুই দেশের মধ্যে, যদিও এটা বাইলেটারাল কোনো ইনভাইটেশন না, বাইলেটারাল কোনো ভিজিট না, এটা শুধুমাত্র ভেন্যুটা ভারত, যে কারণে ভারতে যাওয়া, এবং এটা বিমস্টেকের চেয়ার হিসেবে উনি যাবেন। বাংলাদেশ এখন বিমস্টেকের চেয়ার, বাংলাদেশ চেয়ার মিন্স প্রধানমন্ত্রী চেয়ার। তো আর এখানে সম্মেলনটা হচ্ছে ব্রিক্সের, তো ব্রিক্সের মেম্বার না বাংলাদেশ। ব্রিক্সের এরকম রিজিওনাল যখনই যেখানে কনফারেন্স হয়, রিজিওনাল যে ফোরামগুলো আছে এই সমস্ত ফোরামের চেয়ারদের ইনভাইট করা হয়। তো এইখানে প্রধানমন্ত্রীকে ইনভাইট করা হয়েছে, রাইটলি ইনভাইট করেছে, এবং এটা নর্মসের মধ্যে তাদের সিস্টেমের মধ্যে ইনভাইট করেছে। কিন্তু প্রধানমন্ত্রী যাবেন কিনা এটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিবেন, উনি নেবেন। কিন্তু এখন পর্যন্ত যে সিচুয়েশন আছে আমার মনে হয় না যে এই ধরনের একটা সিচুয়েশনে উনি ভারত সফরে যাবেন। ভেন্যুটা ভারত, এটা যদিও ভারতের বিষয় না, তারপরেও আমি বিশ্বাস করি না। তো এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ব্যাপার, এখনও সময় আছে 1 মাস, তাই না? 12ই সেপ্টেম্বর হলে এখনও 1 মাসের মতো প্রায় সময় আছে। দেখা যাক এর ভিতর পরিস্থিতি পানি কতটুকু গড়ায়। আরেকটি সংবাদ আমরা দেখছিলাম যে আসলে বাংলাদেশে নাশকতার কোনো পরিকল্পনা করছেন শেখ হাসিনা। আপনার পত্রিকাও বিষয়টি নিয়ে যেটা হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকেও তো ভারতকে সতর্ক করা হয়েছে যাতে তার মাটিতে থেকে বাংলাদেশে অস্থিরতা তৈরির কোনো অপপ্রয়াস শেখ হাসিনা চালাতে না পারে, সে ব্যাপারে ব্যবস্থাও নিতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত কি আসলে বিষয়গুলো আমলে নিচ্ছে? দেখেন, ভারত যদি আমলে না নেয় তাইলে তো বাংলাদেশের সাথে সম্পর্কটা তার স্বাভাবিক হবে না। এইখানে বাংলাদেশের সাথে পলিটিক্যাল ইস্যুজের ছাড়াও দুই দেশের মধ্যে অনেক ইস্যুজ আছে যেগুলো সলভ হওয়া উচিত, দরকার। বাংলাদেশেরও অবশ্যই ইন্টারেস্ট আছে। আমরা গঙ্গার পানি চুক্তির মেয়াদ ডিসেম্বরে এসে শেষ হয়ে যাচ্ছে, তার আগে এটা রিনিউ করা দরকার। যদিও এই চুক্তি করার পরও বাংলাদেশ ব্যাপকভাবে একতরফাভাবে ইন্ডিয়া পানি প্রত্যাহার করে নিয়েছে, আমরা খুব একটা সুবিধা পাইনি, তারা কোনো গ্যারান্টি ক্লজ না থাকার কারণে বাংলাদেশের খুব একটা লাভ হয়নি। তারপরে একটা এগ্রিমেন্ট থাকলে মিনিমাম একটা এগ্রিমেন্টের উপর বেস করে আপনার পদ্মার পানি প্রবাহটা অ্যাটলিস্ট থাকে। এটা হয়তো আরও বেশি, তারা এগ্রিমেন্ট না থাকলে এটাকে আরও খারাপ করতে পারে চাইলে, যদিও এটার কনসিকুয়েন্সেস আছে, ইন্টারন্যাশনাল ল আছে, এগুলো সব ভায়োলেট করতে হবে তাকে, এগুলো কোনো কিছু করতে হলে। বাট এরকম বিষয় আছে, দুই দেশের মধ্যে ট্রেড আছে, দুই দেশের মধ্যে প্রচুর বাণিজ্য আছে, এবং এটাতে টোটালি ট্রেড ডেফিসিট বাংলাদেশের, এটা একতরফাভাবে ভারত এখান থেকে লাভবান হয়, ব্যবসা করে বাংলাদেশের কনজিউমার, এত বড় একটা কাস্টমার গ্রুপ এইখানে বাংলাদেশে ব্যবসা করে তারা সব কিছুতে। কিন্তু এই ব্যবসাতে ভারত কিন্তু ব্যাপকভাবে লুজার হবে যদি এগুলো বন্ধ করে। আপনি অলরেডি দেখেন তাদের হোটেল ব্যবসার মধ্যে বড় ধরনের একটা রিসেশন চলে আসছে শুধুমাত্র বাংলাদেশের ভিসা নিয়ে তারা যখন করছিল। তারপরে তাদের আপনার চিকিৎসার ক্ষেত্রে দেখেন বাংলাদেশের লোকজন অনেক কম যাচ্ছে এখন ইন্ডিয়াতে। তারা এটা ভিসা রেস্ট্রিকশন দিয়েছিল, এবং ভিসা রেস্ট্রিকশন করে আমরা ভিন্ন পথ, ভিন্ন জায়গা, ভিন্ন অবস্থান খুঁজে পেয়েছি। চায়না একটা অন্যতম একটা ডেস্টিনেশন হয়ে গেছে, শিথিল করছে, এখন এসে আবার শিথিল করছে। তারা বুঝতে পারছে যে তাদের ব্যবসায় এখানে মার খাচ্ছে, তাদের চিকিৎসা ব্যবসায়, হাসপাতাল ব্যবসায়, তাদের হোটেল ব্যবসায়, তাদের ট্রেডগুলোতে। আপনি অতীতে দেখেন না, তারা গরু আমরা বিশেষ করে সময় কুরবানির সময় প্রচুর গরু ভারত থেকে বৈধ পথে আসতো। তো তারা যখন এক পর্যায়ে এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করলো, বাংলাদেশ সরকার উদ্যোগী হলো যে পোলট্রি শিল্পে তারা ফ্যাসিলিটেট করবে, গভর্নমেন্টের ফ্যাসিলিটেট করা এবং প্রাইভেট সেক্টরগুলো এগিয়ে আসাতে এখন কিন্তু কুরবানির ঈদের সময় আমাদের গরু এই বছর কিংবা গত বছর অ্যাক্সেস ছিল, মানে আমাদের ভারত থেকে একটা গরু আনারও প্রয়োজন পড়ে করেনি, কুরবানি আগের চেয়ে বেশি হয়েছে, বেশি সংখ্যায় হয়েছে। সুতরাং আমাদের এই সেলফ সাফিসিয়েন্ট, আমরা পেঁয়াজের জন্য, পেঁয়াজ কিন্তু বাংলাদেশে প্রচুর হয়, গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নেয় এবং এটা প্রিজারভেশনের ব্যবস্থা করে রাখার, মানে এবার সরকারি উদ্যোগ আমি দেখেছি, কৃষিমন্ত্রী বলেছেন যে সম্ভবত 400টা প্রাইমারি লেভেলে উনি গোডাউন করবেন, ইজ নট এনাফ, এটা ইউনিয়ন পর্যায়ে করতে হবে। এখন হয়তো উনি উপজেলা পর্যায়ে একটা প্ল্যানিং নিয়েছেন
তো এইগুলা যদি কৃষি পণ্য রাখার ব্যবস্থা নেয় এবং সরকার যদি উদ্যোগ হয় বীজের ক্ষেত্রে কিছু সাবসিডাইজ করে, তাহলে পেঁয়াজ ইম্পোর্ট করার বাংলাদেশে কোনো দরকার নেই। পেঁয়াজ, রসুন, আদা এই সমস্ত কমোডিটিস ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা কিংবা ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকা। আপনি দেখেন দীর্ঘদিন থেকে আমরা কিন্তু কম্পারেটিভলি অনেক কম প্রাইসে আপনার পেঁয়াজ কিন্তু পাচ্ছেন। ইন্ডিয়া বন্ধ করে দেওয়ার পর প্রাইস কিন্তু আরও কমে গেছে। মানে তারা এক ধরনের সিন্ডিকেটেড করেছিল, এটা প্রমাণ হয়েছে। এবং আপনি গত 2 বছরের পেঁয়াজের প্রাইস দেখেন আর তার আগের 2 বছর দেখেন। আগের 2 বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি হতো, তারপর অনেক বেশি দামে পেঁয়াজ খেতে হয়েছে। গত 2 বছর তারা বন্ধ করে দিয়েছে, বারবার এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বাংলাদেশ ডিফারেন্ট ডেস্টিনেশন খুঁজে নিচ্ছে পেঁয়াজ ইম্পোর্ট করার জন্য, তাই না? তো এই টার্কি, ইন্দোনেশিয়া, পাকিস্তান এই সমস্ত জায়গা থেকে পেঁয়াজ ইম্পোর্ট করাতে আপনার কিন্তু পেঁয়াজের প্রাইস অনেক কমে গেছে, লোকাল মার্কেটে প্রোডাকশন অনেক বাড়ছে। এখন ব্যাপার হলো ওই যে যখন মনোপলি থাকে তখন আবার সিন্ডিকেশন হয়। চালের ক্ষেত্রে বাংলাদেশে ইমার্জেন্সি সিচুয়েশনে অনেক সময় চালও ইম্পোর্ট করে ইন্ডিয়া থেকে, দেখা যায় তারা এগুলার সবসময় ম্যানিপুলেট করে। তারা সবসময় আগের বিষয়টা যেতে চাই যে আমি যে প্রশ্নটা করেছিলাম যে নাশকতার পরিকল্পনা করছেন শেখ হাসিনা, আসলে দিল্লিতে বসে বাংলাদেশে নাশকতা করা কি তার পক্ষে আদৌ সম্ভব এখন? হ্যাঁ, সম্ভব নয় কেন, অবশ্যই সম্ভব। বাংলাদেশ জুড়ে তার সমর্থক বাহিনী রয়ে গেছে, অনেক নেতা আছে। আজকেও আমি দেখেছি যে ইউনিয়ন পর্যায়ে কোনো ইউনিয়ন চেয়ারম্যান একজনকে ধরছে। এরকম যারা ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন তারা অবশ্যই প্রভাবশালী। যারা উপজেলা পর্যায়ে আছেন অনেক নেতা রয়ে গেছেন। বাংলাদেশের তো এই আওয়ামী লীগের সমর্থকরা গত নির্বাচনে 30% ভোট তাদের ছিল এক সময়। এটা যদি কমে এখন 10% হয়, তো এই 10% লোক আছে, তো এর মধ্যে যদি 1%ও নাশকতার অ্যাটিটিউড নিয়ে মুভ করে এবং ইন্ডিয়া থেকে বসে তাদেরকে মদত দেওয়া হয়, আর আমাদের সরকার যদি চুপ করে বসে থাকে, সরকার যদি সক্রিয় না থাকে, জনগণ যদি সক্রিয় না থাকে, তাইলে তো তাদের এই ষড়যন্ত্র তারা চেষ্টা করে যাবে। সফল হবে কিনা এটা বলতে পারে না। আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের জনগণ, আমাদের রাজনৈতিক দলগুলো যদি সতর্ক থাকে তাইলে তারা সফল হবে না। কিন্তু আমরা যদি বসে থাকি, বলি যে না এটার কোনো সুযোগ নাই, তারপরে আপনি দেখেন এখানে তাদের ইন্টেলিজেন্সি দীর্ঘদিন ধরে ভারতীয় ইন্টেলিজেন্সি অ্যাক্টিভ ছিল, বাংলাদেশে সক্রিয় ছিল। সুতরাং তারা আপনার অনেক কিছু জানে, অনেক জায়গায় তাদের নেটওয়ার্ক আছে, যোগাযোগ আছে। এগুলো আমরা টোটালি ডিসমেন্টাল করতে পারি নাই। গত 2 বছরে 100% আপনি ডিসমেন্টাল করে দিয়েছেন সব কিছু, এটা ভাবার কোনো কারণ নাই। সো তারা খুব সিরিয়াস হলে তারা নাশকতা তৎপরতা চালাতে পারে। এবং এখানে আপনি দেখেন যে অস্ত্রগুলো যেগুলো লুট হয়ে গেছিল থানা থেকে বিভিন্ন পর্যায়ে, ওই সময় অনেক অস্ত্র কিন্তু আওয়ামী লীগের লোকজনও নিয়ে গেছে, পুলিশের লোকজন নিয়ে গেছে, যারা চাকরিতে আর ফিরে নাই। সুতরাং এই অবৈধ অস্ত্র হাজারের উপর, এখন মারণাস্ত্রগুলা হাজারের উপর লেতেল ওয়েপন্স বাইরে আছে। এইগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস নেই, এগুলো উদ্ধার করতে পারে না। তারপরে আওয়ামী লীগ নেতাদের নামে যে প্রায় 20,000 অস্ত্র বৈধভাবে দেওয়া হয়েছিল, তার কত পার্সেন্ট জমা পড়েছে? তার একটা বড় অংশ, আমি ফিগারটা এই মুহূর্তে বলতে পারছি না, বড় অংশ বৈধ অস্ত্র আওয়ামী লীগকে দেওয়া হয়েছিল, এগুলো বাইরে রয়ে গেছে। এগুলো থানায় জমা দিতে বলা হয়েছিল, কিন্তু তারা থানায় জমা দেয়নি। সুতরাং এগুলোও এখন অবৈধ হয়ে গেছে। সুতরাং লুটের অবৈধ অস্ত্র, বৈধভাবে বরাদ্দ করা অস্ত্রগুলো যেগুলো অবৈধ হয়ে গেছে, এগুলো বড় সংখ্যায় অস্ত্র বাইরে রয়ে গেছে। আবার প্রতিবেশী দেশ থেকে মাঝে মধ্যে আমরা খবর দেখি, নির্বাচনের আগেও এরকম কয়েকটা চাঙ্ক আর্মির হাতে ধরা পড়েছিল, যে তারা পিস্তল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ঢাকা পর্যন্ত চলে আসছিল। তো এরকম তো তাদের অনেক সুযোগ আছে। সো আমাদের এখানে সতর্ক সার্বক্ষণিকভাবে থাকতে হবে। তারা তাদের চেষ্টা চালিয়ে যাবে, আওয়ামী লীগ করবে, ভারতীয়রা করবে, ভারতীয় গোয়েন্দারা সহযোগিতা করবে। এই সব কিছু মাথায় রেখেই আপনাকে ফেস করতে হবে। আমাদের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং জনগণ যদি সজাগ থাকে, রাজনৈতিক দলগুলো যদি একহাট্টা থাকে, নিরাপত্তা বাহিনী যদি সক্রিয় থাকে, যেগুলো সব কিছুই করা দরকার, কিন্তু আপনি বসে থাকলে বিপদ হতেই পারে। জি, আরেকটি বিষয় জানতে চাইবো যে জামাতের আমির বিরোধী দলীয় নেতা তিনি ডাক্তার শফিকুর রহমান একটা প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে দেরি হচ্ছে কেন? এখন কথা হচ্ছে সরকার তো তাকে ফেরত আনার ব্যাপারে ভারতকে চিঠি দিয়েছে, আর কি করতে পারে সরকার? সরকার কি চাইলেই শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে পারে? দেখেন, রাজনীতির মাঠে রাজনীতি করতে গেলে অনেক কথাই বলতে হয়। জামাতের আমির কেন এই জায়গায়, আজকে জামাত ক্ষমতায় থেকে বিএনপি বিরোধী দলে থাকলেও হয়তো একই কথাই বলতো, বিএনপির পক্ষ থেকে বলা হতো। এটা রাজনীতির মাঠের বক্তৃতা এবং এটা সরকারের উপর চাপ প্রয়োগ করা, ভারতের উপর চাপ প্রয়োগ করার জন্য এই বক্তব্য, এবং এই বক্তব্যটা আসবেই। কিন্তু ওনারাও জানেন, জামাতের আমিরও নিশ্চয়ই জানেন বিরোধী দলীয় নেতা হিসেবে, যে বাংলাদেশ গভর্নমেন্টের আন্তরিকতার অভাব নেই যে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।
তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। এখন উনি বলছেন উনি ডিসেম্বরে চলে আসবেন, উনি চলে আসলে তো খুবই ভালো, তাকে বিচারের মুখোমুখি করা যাবে। দেশের মানুষ তো অধীর আগ্রহে অপেক্ষা করছে যে উনি আসুক এবং ফেস করুক, তার প্রতি ন্যায় বিচার করা হোক, যেটাকে বলা হয় ইন আদার টার্মস। তো সে আসুক এবং সে আইনের মুখোমুখি যে জাজমেন্ট হয়েছে এটা উনি ফেস করুক, কিন্তু উনি তো আসছেন না, ভারত তো তাকে দিচ্ছে না। আমরা ফর্মালি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে রিপিটেডলি বলা হচ্ছে তাকে হ্যান্ড ওভার করার জন্য, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট তো তাকে তুলে দিচ্ছে না। তো তাকে তুলে দিলেই পারে। ভারত বাংলাদেশ রিলেশনটা স্বাভাবিক করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট শেখ হাসিনাকে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে তুলে দিলেই পারে। প্রত্যর্পণ চুক্তি যেটা দু দেশের মধ্যে রয়েছে, সেইখানে কি আসলে এরকম কোনো ক্লজ আছে যেটা চাইলেই এক দেশ চাইলে আরেক দেশ ফেরত দিতে বাধ্য? না, বাধ্য বলতে কি, আপনি এটা হলো জেনারেল এগ্রিমেন্ট। শেখ হাসিনার বিষয়ে তো জেনারেল বিষয়ে আইনগুলা কাজ করছে না। ওই যে বলা হয় যে তিব্বতের দালাই লামাকে তারা বছরের পর বছর আশ্রয় দিয়ে রেখেছে, ওইখান থেকে সব কিছু করছে। তো একইভাবে শেখ হাসিনার কেসে তারা বলেছে, এটা আমার কথা নয়, এটা যখন শেখ হাসিনা ওইখানে যান, ইন্ডিয়ান গভর্নমেন্টের তাকে নিয়ে যায়, ওইখানে তাকে সেফ এক্সিট দেওয়া হয় তাদের সহযোগিতায়, তখন সেফ এক্সিটটা তারাই ওই সময় যারা গভর্নমেন্টে ছিল এবং ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে তারাই ওইখানে গেছে। এবং শেখ হাসিনা ওই দিন তার প্রেস কনফারেন্সে বলছে যে যেভাবে হোক আমি এখানে এসে পৌঁছলাম, আমাকে পৌঁছে দেয়। তো এই যে বিষয়গুলো, তো এটা তো তারা প্ল্যান ওয়েতে করেছে এবং তাকে এই প্রত্যর্পণ চুক্তির নর্মালি আপনি বললে এটার আন্ডারে তাকে হ্যান্ড ওভার করা সম্ভব, যেহেতু তার বিরুদ্ধে একটা কনভিকশন হয়ে গেছে, রায় হয়ে গেছে। কিন্তু এইটা তো তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে না। উনি ওইখানে ভিভিআইপি প্রোটোকলে আছেন, ওখানে ফর্মার প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ইন্ডিয়ানরা যে ফ্যাসিলিটিস পান, বাংলাদেশের ফর্মার প্রাইম মিনিস্টার হিসেবে তারা ওই প্রোটোকল দিয়ে রাখা হয়েছে ওইখানে, বরং কোনো কোনো ক্ষেত্রে সিকিউরিটির ক্ষেত্রে আরও বেশি সিকিউরিটি দিয়ে রাখা হয়েছে। সুতরাং টোটালি এটা কন্ট্রোল বাই ইন্ডিয়া। শেখ হাসিনা যতটাই মুক্ত থাকুন না কেন, তার প্রতিটা পদক্ষেপ ইন্ডিয়ার নিরাপত্তা বাহিনীর দ্বারা চেক, ব্যালেন্স অ্যান্ড মানে প্ল্যান। সুতরাং এর বাইরে তার কোনো অ্যাক্টিভিটিস নাই। আপনি যা কিছুই করুক না কেন, জসওয়াল যাই বলুক না কেন, পুরো দায়িত্বটা এটা তাদেরকেই নিতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব জাহেদ চৌধুরী আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। দেখা হবে আবার। ভালো থাকবেন সবাই। শুভ সকাল। থ্যাংক ইউ। গেছিল? হ্যাঁ, আরো দুই একটা পয়েন্ট টানতে চাচ্ছি না।